শিওর? 100% শিওর আমি। কিন্তু আরাফও কি তোকে নিয়ে একই চিন্তা করছে? আরে ধুর, এটা কোনো বিষয়ই না। ভাবলে ভাবুক, না ভাবলে নাই। আমি এসব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে চাই না। আমি তো আমার ড্রিম ওয়ার্ল্ডেই হ্যাপি। আর সেই ওয়ার্ল্ডের ওয়ান অ্যান্ড অনলি হিরো আরফ চৌধুরী। লা 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 লা। অরুণিকা রুহানির মাথায় গাঁটটা মেরে বলল, প্লিজ এসব সুর দেয়া বন্ধ কর। পুরাই ড্রামাটিক তুই। সারাদিন এসব সিরিয়াল দেখে দেখে তুই বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছিস। ধুর, তোর ওই টিচারের কথা তোর কাছেই রাখ। আমি এত বাস্তব টাস্তব চিন্তাভাবনা করে মাথাটা তোর মতো আওলায় ফেলতে চাই না। বেশি বাস্তব চিন্তা করতে করতে মাইন্ডের চিপায় পড়েছিস। এক পাশে হিমালয় তো অন্য পাশে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস? হ্যাঁ, তোর বর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে ওর কি মিল? আক্রমণ করে, বড় জোর 1 সপ্তাহ প্রভাব খাটায়, এরপর আবার আবুল। আর যখন আক্রমণ করে তোর মাথার উপর একেবারে সুনামি উঠিয়ে দেয়। আহ, আমার বোনটা ভাইরাসের খপ্পরে গিয়ে পড়লো। তবে ভাইরাসটা দেখতে সুন্দর। অরুণিকা ঠান্ডা গলায় বলল। মুখশ্রী সুন্দর অথচ হৃদয় কলুষিত। আরাফ এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি হলেও আজ আকাশ পরিষ্কার, মেঘের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। এক ফালি চাঁদের স্থান হয়েছে সেই আকাশে। তবে আকাশের সৌন্দর্য কৃত্রিম আলোকসজ্জায় ম্লান হয়ে পড়েছে। বিয়েবাড়ির আলো পুরো গ্রাম আলোকিত করে তুলেছে। আরাফ সেই আলোতে বারান্দায় বসে খোলা চোখে রুহানির মুখখানা কল্পনা করছে। মেয়েটা প্রায়ই শাড়ি পরে। হাওয়ায় যখন রুহানির শাড়ির আঁচল ওড়ে, কোনো উপন্যাসের নায়িকার চরিত্রে বসানো যায় তাকে। অকারণেই আরাফের কৌতূহলী মন ভাবছে, শাড়িতে তো ভালোই লাগে, কিন্তু কপালে টিপ দিলে কেমন লাগবে? আর হাতে চুড়ি পরলে? আরাফ হুট করে উঠে বসল। নিজের ভাবনায় নিজেই অবাক হলো সে। রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে মুখের পানি ঝাপটা দিল বার কয়েক। এরপর আয়নায় নিজের প্রতিবিম্বের মুখোমুখি হয়ে বলল, আমি আমার লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারবো না। আমার এসব মোহ থেকে দূরে থাকতে হবে, নয়তো আমার মোহাম্মদপুর গিয়ে থাকা বৃথা হয়ে যাবে। আজ হলুদ অনুষ্ঠান, বরকে হলুদ লাগিয়ে গোসল করানো হবে। সবাই জটলা বেঁধে দেখছে এই দৃশ্য। অরুণিকা বাড়িতে ঢুকে ডাইনিংয়ের কাছে আসতেই একটি হাত তাকে টেনে নিয়ে গেল আবদ্ধ ঘরে। অরুণিকা চমকে উঠল। সামনে আহনাবকে দেখে ভ্রু কুঁচকে বলল, এভাবে টেনে আনলে যে? আহনাবের চোখ মুখ লাল হয়ে গেছে। অদ্ভুত তার চাহনি। সে হুট করে অরুণিকার দুপা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। অরুণিকা হতভম্ব হয়ে গেল আহনাবের আচরণে। আহনাব কাপা গলায় বলল, অরু, আমাকে একটু ভালোবাসবি? আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দে। অরুণিকা আহনাবের হাত ধরে তাকে টেনে ওঠাতে গিয়েও পারল না। উল্টো আহনাব তার কোমর জড়িয়ে তাকে নিজের কাছে টেনে আনলো। অরুণিকা উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? আমার তোকে খুব 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 প্রয়োজন। কি চাও তুমি? আমরা সব ভুলে সংসারটা শুরু করব। তুই চলে আয় আমার কাছে, আমরা আলাদা বাসা নেব, তুই আর আমি থাকবো। তারপর? তোকে ভালোবাসবো আমি, তো সব অভিযোগ দূর করব। অরুণিকা মৃদু হেসে আহনাবের কপালে চুমু খেল। আহনাবের কথা আটকে গেল গলায়। অরুণিকার কোমর জড়িয়ে তাকে মেঝেতে শুইয়ে দিল। হাত বুলিয়ে দিল অরুণিকার গালে, ঠোঁটে। পর মুহূর্তেই অধর ছুঁয়ে দিল অরুণিকার গালে। আহনাবের গরম নিঃশ্বাস অরুণিকার ঘাড়ে এসে পড়ছে, অথচ সে মোটেও আবেগপ্রবণ হলো না। তার চোখে স্পষ্টত প্রতিশোধ স্পৃহা। আহনাব অরুণিকার ঘাড়ে গলায় তার উন্মাদ স্পর্শ দিয়ে গেল। অরুণিকা এবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না। আহনাব অরুণিকার অধরে চুমু খেল। গভীর চুম্বনেও কোনো হিলদোল নেই মেয়েটার। আহনাব দ্বিধা নিয়ে সরে পড়ল। অরুণিকাও যন্ত্রের ন্যায় উঠে বসল। আহনাব কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণিকার দিকে। অরুণিকাকে বেশ শান্ত মনে হচ্ছে। আহনাব চোখ সরিয়ে উঠে দাঁড়ালো, ক্ষীণ কণ্ঠে বলল, সরি। অরুণিকা গায়ের ওড়না ঠিক করে রুম থেকে বেরিয়ে পড়তেই আহনাব ধরাম করে দরজা বেঁধে দিল। অরুণিকা এক নজর সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে চলে গেল।
এদিকে আহনাব দরজা বেঁধে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। নিজের গালে নিজেই এলো পাথারি চর মারল। এরপর ক্লান্ত হয়ে ধপ করে মেঝেতে শুয়ে পড়ল। ফুপিয়ে কাঁদতে লাগলো আহনাফ। আজ আবার সে নিয়ন্ত্রণ হারিয়েছে। শিরিন সুলতানার আনা মেডিসিনগুলো খালি করে ফেলেছে। ওষুধগুলো খেলে তার মানসিক অস্থিরতা কেটে গেলেও শারীরিকভাবে বেশ অস্থির হয়ে পড়ে সে। আহনাফ এক দৃষ্টিতে ঘূর্ণনরত ফ্যানের দিকে তাকিয়ে রইল আর নিজের মনেই বলতে লাগলো, হরু, তুই ঠিক বলেছিস। আমি ফালতু, ক্যারেক্টারলেস। আমি তোকে ভীষণ ভালোবাসি হরু। তুই আশেপাশে না থাকলে দম বন্ধ হয়ে যায়, কিন্তু নিজেকে ধরে রাখতে পারছি না। আমি হিংস্র হয়ে যাচ্ছি। খুব খারাপ চিন্তা আসে মাথায়। কি করব আমি? আমি পাগল হয়ে যাব। আহনাব নিজের চুল খামচে ধরে শেষ বাক্যটি কয়েকবার আওড়াতে লাগলো। এদিকে অরুণিকা হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে গোধূলির আলোমাখা আকাশের দিকে। অরুণিকার গলায় উন্মুক্ত দাগ বেশ দৃশ্যমান। আরাফ অগোচরেই তার পাশে দাঁড়িয়ে বলল, আমি ব্যর্থ, ভাই হিসেবেও বন্ধু হিসেবেও। তুমি আমাকে ক্ষমা করে দিস হরু। অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলল, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি আবার কি করেছো? আহনাব তোর সাথে জোরাজুরি করছে, তাই না? অরুণিকা মলিন হেসে বলল, কি আর বলবো, আমার কিছুই বলার নেই। যতদিন এখানে আছিস আহনাব যা করে একটু সহ্য করিস। শহরে ফিরেই তোকে আহনাবের ব্যাপারে জরুরি কিছু কথা বলার আছে। শুধু তোকে নয়, পুরো পরিবারকে জানাতে হবে। এখন বললে 10 কান হতে সময় লাগবে না। এই বলে আরাফ চলে গেল। অরুণিকা ভাবতে লাগলো, আরাফ কি এমন বলবে আহনাবের ব্যাপারে যা 10 কান হলে সমস্যা? গিটার নিয়ে ছাদে বসে আছে তুর্য। চোখ বন্ধ করে গিটারে সুর তুলল সে। গলা ছেড়ে গাইতে লাগলো গান। তার মনে জমানো আক্ষেপ বেরিয়ে আসতে লাগলো গানের সুরে। খোলা জানালার দক্ষিণে বাতাসে ঢেকে যায় পর্দার আড়াল। কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করোনা কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। অনেক পথের পথিক আমি, ক্লান্তি সর্ব তোমার পথে। ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ। তুমি আমার প্রথম ও শেষ জীবনে ভালোবাসা তোমার মাঝে। তাই তো আমার জীবন শত আশা। কখনো ভাবিনি চলে যাবে তুমি এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। গলা ভারী হয়ে আসতেই সুর হারিয়ে ফেলল তুর্য। থেমে গেল মাঝপথেই। গলা খাকার দিয়ে সামনে তাকাতেই থমকে গেল রুতবাকে দেখে। রুতবার ঠোঁটে স্মিত হাসি। তুর্য গিটার হাতে নিয়ে রুতবাকে পাশ কাটিয়ে নেমে যাবে এমন মুহূর্তে রুতবা বলল, আমার খুব শখ আপনার সাথে গান করার। আপনি কি আপনার গাওয়া কোনো গানে আমাকে সুর দেওয়ার সুযোগ দেবেন? তুর্য দাঁড়িয়ে গেল। পিছু না ফিরে শক্ত কণ্ঠে বলল, তোমাকে সে অধিকার দেওয়ার ক্ষমতা আমার নেই। রুতবা এই প্রত্যাখ্যান মেনে নিল না। সে তুর্যের পথ রোধ করে দাঁড়ালো। মাথা নামিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি তুর্য। তুর্য রুতবার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। রুতবাকে আঘাত করার কোনো ইচ্ছে নেই তার, কিন্তু এই সত্যটা কখনোই পরিবর্তন হবে না যে তার হৃদয় দখল করে রেখেছে এক শ্যামকন্যা। তুর্য রুতবার হাত ধরল। রুতবা চকিত দৃষ্টিতে তাকালো তার দিকে। তুর্য মলিন হেসে বলল, তুমি যথেষ্ট ম্যাচিও, কিন্তু কাউকে ভালোবাসার জন্য তোমার মন এখনো শক্ত হয়নি। ভালোবাসা অনেক ভয়ঙ্কর, অনেক পরীক্ষা নেয় এই ভালোবাসা। আমি তোমাকে দেখিয়ে বলে দিতে পারবো তুমি জার্নিতে ফেল করবে।
রুতবা ব্যস্ত কণ্ঠে বলল, একদমই না, আপনি আমাকে সুযোগটা দিয়ে দেখুন। শোনো মেয়ে, আমি কাউকে সুযোগ দিই না। তুমি অরুণিকার বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোমার সাথে ধোয়াশা করতে চাই না। আমাকে ভালোবেসো না, কষ্ট পাবে। যদি বলি আমি কষ্ট পেতেও রাজি। আমি বলবো তুমি এখন অপরিপক্ক, এসব ভালোবাসার সমনষ্ট করে মনের সাথে যুদ্ধ করার মতো। তুর্য শেখ, যদি কোনো যুদ্ধক্ষেত্র হয় তবে আমি সেই যুদ্ধ জয় করব। তুর্য ক্ষীণ হেসে বলল, যদি তুর্য শেখ সত্যি যুদ্ধক্ষেত্র হয় তাহলে তোমার জয় অসম্ভব, কারণ এই যুদ্ধ ফিক্সিং। আপনি কি তবে মির্জাফর হতে চান? আমি তোমাকে প্রতিশ্রুতি দেইনি, যাকে দিয়েছে তার জন্য ফিক্সিং করছে। রুতবার মুখটা মলিন হয়ে গেল। সে শুকনো কণ্ঠে বলল, কে সে? কিছু প্রশ্নের উত্তর হয় না। এই বলে তুর্য নেমে পড়ল। রুতবার চোখ ছলছল করে উঠল। সে ভেজা কণ্ঠে বলল, ফেয়ার হবে সব, কোনো ফিক্সিং হবে না। আমি আপনার মনে জায়গা করে নেব। শিরিন সুলতানার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তাহমিদ ও আরাফ। শিরিন সুলতানা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের দিকে। আরাফ বলল, আপনি আহনাবকে আবার সেই ড্রাগস দিয়েছেন? পাগল হয়ে গেছো তুমি? আমি আমার ছেলেকে ড্রাগস দেব? আহনাবের সাথে এক ছাদের নিচে থাকি আমরা, আপনি ওকে ড্রাগস দিচ্ছেন? উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। তাহলে মেডিসিনগুলো ও আবার কিভাবে পেল? তাহমিদ বলল, আপনি কি আসলেই মা? আপনি কি জানেন আহানাপের হাট কতটা দুর্বল হয়ে গেছে? শুধু আপনার দোয়া মেডিসিনগুলো 5 বছর অন্ধর মতো খেয়েছে ও। আপনার কি একটু মনুষ্যত বোধ নেই? শিরিন সুলতানা হালকা হেসে বলল, তোমরা তাহলে জেনে গেছো ও ড্রাগস নেয়। ঠিক আছে, প্রমাণ করো। আমিই দিয়েছি সেটাও প্রমাণ করো। আহানাপি এর প্রমাণ। যে নিজের ভালোবাসার মানুষকে মিথ্যে অপবাদ দিয়ে অপদস্থ করতে পারে সে নিজের মাকেও পারবে। আর তোমরা কি বললে? আহনাব ড্রাগ অ্যাডিক্টেড। একজন ড্রাগ অ্যাডিক্টেড ছেলের কথা কেউ বিশ্বাস করবে কেন? আরাফ ভ্রু কুঁচকে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? আহনাব আপনার ছেলে, আর আপনি এসব মেডিসিন দিয়ে ওকে শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছেন। তোমাদের কথা আহনাফ কখনো বিশ্বাস করবে না। আমার ছেলে আমাকে বিশ্বাস করে। তোমরা গিয়ে যদি ওকে বলো আমি ওকে ড্রাগস দিচ্ছি, ও তোমাদের অবিশ্বাস করবে, কিন্তু আমাকে না। আর যদি ও তোমাদের বিশ্বাসও করে তাহলেও কী বা হবে? সবাই ভাববে ও রুনিকাকে যেমন মিথ্যা অপবাদ দিয়েছে এবারও আমাকে দিচ্ছে। আর তোমরা সেই অপবাদে সাহায্য করছো আহনাফকে। ভাই বলে কথা। আরাফ ও তাহমিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একটু আগেই আহনাফের রুমে গিয়ে তার অবস্থা দেখেই তারা বুঝে গেছে আহনাফ আবার সেই পথে পা দিয়েছে। তাই এবার তারা শিরিন সুলতানার মুখোমুখি হতে বাধ্য হলো। কিন্তু শিরিন সুলতানা নির্ভীক। তিনি হনহনিয়ে চলে যেতেই আরাফ বলল, ওনাকে এত সাহস কে দিয়েছে? তাহমিদ বলল, নিজের ছেলেকে যে ড্রাগস দিতে পারে, তিলে তিলে যে ছেলের জীবন নষ্ট করে দিতে পারে, তার পক্ষে খুন করা অসম্ভব কিছু না। অরুণিকার কথাই ঠিক। আমার মনে হচ্ছে আপনারকে উনিই খুন করেছেন, আর এর পিছনে অনেক বড় একটা কারণ আছে। সন্ধ্যা থেকেই ঝড়ো হাওয়া বইছে। নিস্তব্ধ গ্রামে বৃষ্টির সুর ঝংকারে তুলেছে। বাতাসে ছড়িয়ে পড়েছে কাদামাটির ঘ্রাণ। জানালার ধারে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে আহনাব। বাড়িতে কেউ নেই, সবাই পাশের বাড়ির মেহেদি অনুষ্ঠানে গেছে। শুধু সে যায়নি। তার মন আজ প্রকৃতির মতোই ব্যাকুল, শান্ত চাহনি, অথচ হৃদয়ে ঝড় উঠেছে। বজ্রপাতের শব্দ হতেই বিদ্যুৎটাও চলে গেল। মুহূর্তে পুরো গ্রামে ছেয়ে গেল অন্ধকার। তবে এর স্থায়িত্ব বেশিক্ষণের জন্য হলো না। বিয়েবাড়িতে জেনারেটর চালু করা হয়েছে। পুরো গ্রাম মরিচবাতি দিয়ে সাজানো। সেই আলো জ্বলে উঠল মিনিট খানিকের মধ্যেই। কিন্তু আহনাফ এই মুহূর্তে অন্ধকারের আশ্রয় খুঁজছে। যেই অন্ধকার তার জীবনে নেমে আসা আধারের সাথে পাল্লা দিয়ে তাকে কিছুটা স্বস্তি দিতে পারবে। আহনাফ জানালার পাশ থেকে সরে এলো। হঠাৎ তার রুমের দরজা খুলে গেল। সামনে তাকাতেই আহনাফের চোখে একরাশ বিস্ময় ভিড় করল। সে বসা থেকে উঠে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে আছে এক স্নিগ্ধ কন্যা, যার পরনে হলুদ শাড়ি। এলোমেলো চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। হাতে একগুচ্ছ কাচের চুড়ি। মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে সেই স্নিগ্ধ কন্যা। আহনাফ এগিয়ে গেল মেয়েটির দিকে। স্নিগ্ধ কন্যার শরীরে লেগে আছে মিষ্টি একটা ঘ্রাণ।
পারফিউম ও বৃষ্টির স্পর্শেই মিশ্রণের সেই ঘ্রাণ সৃষ্টি হয়েছে। আহনাফ হাত এগিয়ে দিতে গিয়েও থমকে গেল। মুহূর্তেই মনে পড়ে গেল স্নিগ্ধ কন্যার শত শত অভিযোগ। চোখ নামিয়ে নিল আহনাফ। পাপ হবে এই মেয়েকে দেখলে, তার দৃষ্টি কুলসিত। এমন স্নিগ্ধ কন্যা তার দৃষ্টিতে এলেই যদি পবিত্রতা হারায়। অরুণিকা মোমবাতি টেবিলের উপর রেখে বলল। তুমি মেহেদি অনুষ্ঠানে যাচ্ছ না? আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল। শরীর ভালো না আমার। বাসায় কেউ নেই, একা একা কি করবে? তুই এখানে কি করছিস? দাদি তোমাকে ডেকে দিতে বলেছে, তোমাকে খুঁজছে সবাই। তুই চলে যা। আমাকে ডাকতে আরাফ কিংবা তাহমিদ আসতে পারতো, তুই কেন এসেছিস? তুই আমার কাছে সেফ না অরু। আমি ভালো প্রেমিক হতে পারিনি, না পেরেছি ভালো হাজবেন্ড হতে। আমি তো ভালো মানুষই নই। পাপ আমার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। তুই কেন সেই পাপের ভাগিদার হবি? নিস্তব্ধ কক্ষে অরুণিকার দীর্ঘশ্বাস স্পষ্ট শোনা গেল। আহনাফ অরুণিকার দিকে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি মোহাম্মদপুর উঠেছি প্রতিশোধ নেওয়ার জন্য, আমার ভাই হত্যার প্রতিশোধ। তোকে আঘাত করার জন্য ভেবেছি তোকে অনেক কষ্ট দেব, তোকে কষ্ট দিয়ে শান্তি পাবো, কিন্তু পারিনি। আমার নিজেরই অনেক কষ্ট হচ্ছে। তোর কাছে ভালোবাসা মানে বিশ্বাস, সম্মান, আর আহনাফের ভালোবাসা অন্যরকম। আমার ভালোবাসার কোনো ডেফিনেশন নেই। আমি শুধু এইটুকুই জানি, তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না আমি। তোর প্রথম ও শেষ ভালোবাসা হতে চাই আমি। তুই যতবার প্রেমে পড়বি ঠিক ততবারই তোর সামনে যাতে আমি এসে দাঁড়াই। আমি চাই তোর প্রেম শুধু আমাকে ঘিরে আবদ্ধ হোক। আমি তোকে ভীষণ ভালোবাসি অরু। তোর ডিকশনারিতে এটা ভালোবাসা না হোক, আমার কাছে এটা আমার শিরায় প্রবাহিত রক্ত। আমার কাছে তুই নিঃশ্বাসের মতো। তোকে হারিয়ে ফেলবো ভাবতেই দম বন্ধ হয়ে আসে, আটকে যায়। আমার ভালোবাসা হয়তো পৃথিবীর কোনো সুপুরুষের সাথে মিলবে না। আমি তো অপসত্য, আর অপসত্যের ভালোবাসা এমনই হয়। অরুণিকা ও আহনাফের দৃষ্টি মিলল। আহনাফ চোখ সরিয়ে বলল। আমাকে ক্ষমা করে দিস। তোকে হারিয়ে ফেলেছি, এটা বুঝতে পেরেই আমি অনুভব করেছি এই যন্ত্রণা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমাকে এভাবে মেরে ফেলিস না অরু। আমি এভাবে বাঁচতে পারবো না। আমার সবাইকে হারানোর ক্ষমতা নেই। আহনাফ হাত জোর করে অরুণিকার পায়ের কাছেই হাঁটু গেড়ে বসে পড়ল। অরুণিকা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আহনাফের দিকে। তারপর হালকা হেসে আহনাফের সামনে বসে বলল। আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম। আমিও চাই তোমার আর আমার একটা সুন্দর গোছানো সংসার হোক। আমিও তো তোমাকে ভালোবাসি আহনাফ, তুমিই তো আমার ভালোবাসার মানুষ। আহনাফ অরুণিকার কথা শুনে তার হাত ধরে উন্মাদের মতো চুমু খেতে লাগলো সেই হাতে। আহনাফের উষ্ণ জল অরুণিকার হাতে ছুঁয়ে দিতেই অরুণিকার চোখ জোড়ায় ভিড় করল একরাশ অপরাধবোধ। কিন্তু ক্ষণিকের জন্যই ছিল সেই অনুতাপ। মুহূর্তে সেই চোখ জোড়ায় ভিড় করল রহস্য। আহনাফ কাপা হাতে অরুণিকার নরম গাল স্পর্শ করল। দুহাতে আগলে নিল সেই গাল। এলোমেলোভাবে হাতড়াতে লাগলো অরুণিকার মুখ, চোখ, নাক, ঠোঁট। নিস্তব্ধ কক্ষে এবার শুধু এক পাক্ষিক ফোপানো কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। আহনাফ শার্টের হাতায় চোখ মুছে অরুণিকার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। গভীর সেই স্পর্শ। অরুণিকা চোখ বুঝল সেই স্পর্শে। আহনাফের উত্তপ্ত নিঃশ্বাস অরুণিকার নাকে ও ঠোঁটে আশ্রে পড়ছে। শরীর অসাড় হয়ে আসছে অরুণিকার। আহনাফ ধীরে ধীরে অরুণিকার হাত স্পর্শ করল। অরুণিকার আঙুলের ভাঁজে আঙুল জড়ালো। সেই হাত টেনে এনে নিজের গালে ঘষতে লাগলো আহনাফ। তার দৃষ্টি অরুণিকার চোখের গভীরতায় ডুবে আছে। আহনাফের খোঁচা খোঁচা দাড়ি অরুণিকার হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিচ্ছে বারংবার। আর সেই স্পর্শে অরুণিকার শরীর শিউরে উঠছে। আহনাফ এবার অরুণিকার কোমর জড়িয়ে ধরল, টেনে আনলো তাকে নিজের কাছে। অরুণিকার মাথাটা বুকের সাথে ঠেকল, মাথায় চুমু খেলো, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল তাকে। এই বন্ধন এত দৃঢ় ছিল যে অরুণিকার বেশ অস্বস্তি বোধ হলো। যদি এই মানুষটা আবার তাকে হেনস্থা করে। একরাশ দ্বিধা নিয়েই আহনাফের বন্ধনে সায় দিল অরুণিকা। অরুণিকার সম্মতিতে আহনাফ তার উন্মুক্ত ঘাড়ে অধর ছোঁয়ালো। অরুণিকাও সেই স্পর্শের বিরোধ করল না। আহনাফ এবার অরুণিকার ওষ্ঠদ্বয় স্পর্শ করল। এবারও কোনো নিষেধাজ্ঞা আরোপ করল না অরুণিকা। আহনাফের মন শান্ত হলো। তার মন তাকে জানান দিল তার অরু তার কাছেই ফিরে এসেছে। আহনাফ কোলে তুলে নিল অরুণিকাকে, তাকে বিছানায় শুইয়ে দিল। অরুণিকা বেশ বুঝতে পারছে আহনাফ তার অনুমতি চায়, কিন্তু তার উদ্দেশ্য এখানেই শেষ। সে উঠে বসল। আহনাফ ব্যস্ত অরুণিকার শরীরে ঘ্রাণ নিতে। অরুণিকা ধীর কণ্ঠে বলল। আমাকে আরেকটু সময় দাও। আহনাফ থেমে গেল। সোজা হয়ে বসল সে, ব্যস্ত কণ্ঠে বলল।
তুই অনুমতি না দিলে আমি তোকে স্পর্শ করব না। আমি আগে পড়াশোনা শেষ করতে চাই। আর বাসায় এখনো কেউ পুরোপুরি সম্পর্কটা মেনে নেয়নি। আমাদের আনুষ্ঠানিক বিয়েও হয়নি। এরপর না হয়। আহনাবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে অরুণিকার হাতে চুমু খেয়ে বলল, আমি বাসায় ফিরেই আনুষ্ঠানিক ব্যবস্থা করব, সবাই রাজি হবে। মা হয়তো দ্বিমত করবে, কিন্তু আমি রাজি করিয়ে দেব। এরপর আমরা আলাদা বাসায় উঠব। মায়ের সাথে তোর অনেক সমস্যা, আমি তোকে ওখানে রাখবো না। দেখিস, আমাদের একটা বাচ্চা হয়ে গেলে মা